জুলভ্রমরা হারি কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে। প্লেব্যাকের ক্ষেত্রে নায়ক নাকি বলে দিচ্ছে কোন সিঙ্গার গান করবে, এর থেকে দুঃখজনক আর কি হতে পারে বলো? নায়ক তো নায়িকা সিলেক্ট করতে পারে, গায়িকা কেন গায়িকা কি বলবে বলো? আমার আসলে সত্যি কথা বলতে খুব হাসি পায়, মানে দুঃখটা আসলে মনে হয় হাসিতে পরিণত হয়ে গেছে এবং আমরা এগুলো জেনে যাচ্ছি এবং আমরা মেনেও নিচ্ছি, বিকজ এখানে আসলে কিছু বলারও নাই, কাকে 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 গিয়ে কি বলবো, মানে ইউ ক্যান নট ডু এনিথিং, মানে আমাদের জাস্ট দেখতে হচ্ছে। এখন একটা গান বের করার চিন্তা ভাবনা করতে গেলে হ্যাঁ আমার একটু সময় লাগবে, আমি খুব তাড়াতাড়ি যে একটা গান ইনভেস্টমেন্ট করে ফেলতে পারবো এটা আমার সম্ভব না, যেহেতু এটা আমার পেশা, এটা দিয়ে আমার সংসার চলে, এটা দিয়ে আমার জীবন চলে, আমি এটা নিয়ে আলাদা করে একটা গানের পিছে এতগুলো ইনভেস্টমেন্ট, এটা আমার পক্ষে একটু কঠিন, কিন্তু আমি চেষ্টা করবো। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। আপনার বাবার কি আগে কখনো বুকে ব্যথা হয়েছে? মাঝে মাঝে করতো, কিন্তু গ্যাসের ব্যথা মনে করে খুব একটা গুরুত্ব দিত না। আপনার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, এনজিওগ্রাম লাগবে। থাকুন নির্ভয়ে, আছে হৃদরোগের বিশ্বমানের চিকিৎসা সেবা ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। বাবা আমি তো ভালো হয়ে গেছি। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আমার হৃদয়ের বন্ধু। যখন আপনার পাশে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনি আর একা নন। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল প্রেজেন্স অনিমার গান ঘরে আপনাদের আমন্ত্রণ। এই ঘরে নবীন প্রবীণ অনেকের সমাগম হয়, তবে একজন শিল্পী হিসেবে, একজন শিক্ষক হিসেবে এই প্রজন্মের একজন শিল্পীকে আমার ভীষণ প্রতিভাবান মনে হয় এবং তার গান আমার ভালো লাগে। আজকের অতিথি সেই মানুষটি আমার প্রিয় ঝিলিক। চলুন কথা বলি তার সাথে। অনিমার গান কেমন আছে? খুব ভালো আছি দিদি, আপনি কেমন আছেন? তোমাকে আমার সত্যি খুব ভালো লাগছে, কারণ তোমার গান আমি শুনি, মাঝে মাঝে শুনি, আমার খালি মনে হয় যে আমি এত ভালো গাই, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর কণ্ঠ। কিন্তু ঝিলিক শুরুতে আমার মনে হয় যে এই প্রশ্ন দিয়ে আমি আগাই, যে এই ঝিলিকের এত সুন্দর একটি কণ্ঠ এবং তুমি খুব অত্যন্ত মেধাবী একজন শিল্পী। সেক্ষেত্রে যদি ধরো সেরা কণ্ঠ বিষয়ে প্রশ্ন আমি পরে করবো, সেরা কণ্ঠ যদি না হতো তাহলে কি আমরা এই ঝিলিককে পেতাম? আমার যেটা মনে হয়, মানে এটা তো আসলে যেহেতু হয়ে ওঠেনি আর খুব ছোট বয়সেই আমার আসলে সেরা কণ্ঠের মাধ্যমে আসা, আমার যেটা মনে হয় যদি আমি সেরা কণ্ঠে না থাকতাম আমার হয়তো বা মানুষ চিনতো, বাট বেশ সময় লাগতো, বা সেটা একটা আনসার্টিনিটি আছে যে আদৌ জানবে কি জানবে, এটার একটা আমার কাছে মনে হয়েছে যে একটু হলেও হয়তো জানতো, কারণ যেহেতু আমার বাবা একজন সঙ্গীত শিল্পী এবং আমার বাবার কাছে আমার হাতে খড়ি, তো আমি ছোটবেলা থেকে দেখে আসছি যে বাবা মঞ্চে গাইছে, আমি সাথে যাচ্ছি, তো সবার সাথে পরিচয় হচ্ছে, এরপর আমিও দেখা যায় ফাঁক তালে একটা করে গান গেয়ে ফেলছি, আব্বু বলছে একটা আমার মেয়ে একটা গান গাইবে, তো ওই ব্যাপারটা দেখতে দেখতে আমার যেটা মনে হয়েছিল যে আমি হয়তো বা এটাকেই পেশা হিসেবে নিব। তো যদি ওভাবে হয়তো কোনো প্ল্যাটফর্ম আমার না হতো, হয়তো আমার গান গাওয়া হতো, জানি না খুব বেশি মানুষ জানতো কিনা বা চিনতো কিনা, বাট একটু হলেও হয়তো বা কিছু না কিছু মানুষ হলে হয়তো আমাকে চিনতো। তুমি মনে ভাবছো যে এই সেরা কণ্ঠের প্ল্যাটফর্মটি তোমার আজকের ঝিলিক তৈরির জন্য? হ্যাঁ, এটা আসলে আমার লাইফে অনেক বড় একটা কি বলবো যে টার্নিং পয়েন্ট। ছোটবেলা থেকে নতুন কুড়ি, শাপলা কুড়ি এগুলো তো অনেক করেছি, কিন্তু যখন কোনো একটা রিয়ালিটি শোতে পার্টিসিপেট করা, এবং সেটাও কিন্তু আসলে যে তার আগেও কিন্তু আসলে অনেক রিয়ালিটি শো ছিল, সামহাও আমার হয়তো বা বয়সের কারণে অথবা আব্বু আম্মুর খুব একটা ইচ্ছে ছিল না দেয়ার, বাট যখন আমি আসলে এখানে যাওয়ার কারণ হচ্ছে রুনা লালা ম্যাডাম এবং সাবিনা ম্যাডাম, বা আমার বাবার কথা হচ্ছে এই দুই কিংবদন্তির সামনে মেঘি গান গাবে, তারপরে কি হবে সেটা জানি না, তো ওইখান থেকে আসলে এখানে মানে পার্টিসিপেট করা, তারপর প্রফেশনালি আসলে গাবো কিনা তখনও আমি আসলে শিওর ছিলাম না যে আদৌ এটা আমার প্রফেশন হবে কিনা বা এটা নিয়ে আগাবো কিনা, কারণ আমি তখন মাত্র ক্লাস 9-এ পড়ি, সায়েন্স নিয়েছি, অনেক পড়াশোনার চাপ, তারপরে তো এই গান আসার পরে একটু চেঞ্জ করে আসলে দুটাকে ব্যালেন্স করার জন্য যেভাবে করা, বাট হ্যাঁ ওটাই আসলে আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট। কত প্রসঙ্গে জেনেও গেলাম তুমি সাংগীতিক পরিবার থেকেই তোমার আগমন। এই সেরা কণ্ঠ বা ধরো এই রকম প্ল্যাটফর্ম থেকে যে আসে, অনেকেই কিন্তু আসে, কিন্তু অনেকে আবার ছিটকেও পড়ে, ম্যাক্সিমাম ছিটকে পড়ে। তুমি এখন আমি কি জানতে পারি যে ঝিলিকের পন্থাটা কি ছিল টিকে থাকার, আর তাদের ছিটকে পড়ার কারণগুলো কি কি? এক হচ্ছে যে আমি একটু
একটু ধীর গতিতে আগানো একটা মানুষ। আমার খুব বেশি যে আসলে তাড়াহুড়ো বা একটা ছোটাছুটির ব্যাপার আমি চারদিকে যেরকম দেখি, আমি খুব একটা ওটার পক্ষপাতী না, বা এটা আমার হয়তো এথিক্স, আমার হয়তো ভালো লাগে না, বা আমি নিজেকে নিজের মতো করে রাখার চেষ্টা করি। আমি সবসময় ফিল করেছি যে আমি একজন সঙ্গীত শিল্পী হতে চাই, আমার গান মানুষ শুনবে, আমাকে গান গাইতে মানুষ ডাকবে। এর বাইরে কি করে আসলে সবার সামনে আসতে হবে বা কি, সেটা আসলে আমার খুব একটা আমার মাথায় কাজ করে না। এটা আমার বাবার ক্ষেত্রেও হয়েছে। আমার বাবাও অনেক সময় বলে যে টিভি খুললেই তোমাকে দেখতে হবে, বিষয়টা এরকম না, তুমি তোমার মতো করে গান গাও। তো আমার কাছে যেটা মনে হয় না, যে সব কিছুর মিলিয়ে পারিপার্শ্বিক একটা বিষয় বা কি করলে অনেক বড় কিছু করতে পারবো, এগুলো চিন্তা করতে গিয়ে না আসলে আমরা সঙ্গীতের যে মেইন, যেটা আমরা রেয়াজ করে করি বা সাধনা করে করি, সেই জিনিসটা না আসলে মানুষ আর মনে রাখে না। কারণ কি করলে একটু মানুষের চোখে আসবো, এইটাতে আসলে মানুষের ধ্যান ধারণাটা বেশি যায়। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো সেই কারণে দেখা গেছে যে হয়তো আমরা প্র্যাকটিস করে বন্ধ করে দিচ্ছি, কবে বসেছি নিজেও জানি না, এরকম একটা ব্যাপার আমি চারদিকে খেয়াল করি। আমার মনে হয় ওই সম্পদটাই তো গলা, ওটা না থাকলে আসলে আর কিছু হবে না। তো আমার কাছে মনে হয় এটাও একটা রিজন হতে পারে। আর নিজস্ব গান করার যে একটা বিষয় বা নিজের গানগুলোকে সামনে আনার যে বিষয়, এটাও একটা হতে পারে। সব কিছু মিলে আসলে দেখা গেছে যে অনেকে হয়তো ধরে রাখতে পারছে না, বা অনেকে প্রফেশন হিসেবে নেওয়ার পরেও হয়তো সেটা হচ্ছে না, হয়তো বা অনেক এটা আমার সময় কাছে অনেক ফেম হয়তো এমন একটা পরিবেশ থেকে সে এলো যে সেটাকে আসলে ক্যারি করার জন্য কিছু আমি বলবো ধৈর্য, শক্তি, হ্যাঁ। ক্ষমতা, এবং সেই প্ল্যাটফর্মটা তৈরি, মাটিটা যদি শক্ত না হয়, পলিমাটিটা যদি ঠিকঠাক মতো আসলে একদম, না হয়, তাহলে যে বৃক্ষ আমি বপন করি না কেন, যে গাছই বপন করে, সেটা ঠিকঠাক মতো বেড়ে উঠবে আরেকটা না। হচ্ছে যে অনেকে আছে, আমার কাছে মনে হয় যে স্টারিজমটা অনেকে হয়তো নিতে পারে না। এই লোডটা আসলে নেয়ার ওই সহ্য ক্ষমতা বা সেই কি বলবো কৃতজ্ঞতা বোধ যে একটা থাকে মানুষের, বা একটা কাজের প্রতি, কারো প্রতি, বা যেটার মাধ্যমে সে এসেছে, ওটাও আসলে একটু কম থাকে। আমার মনে হয় সব মিলিয়ে অনেকগুলো কারণই আসলে বের করা এই যায়। কৃতজ্ঞতা বোধের সূত্র ধরে একটা প্রশ্ন যাই, এখনকার তুমি এই যুগেরই মেয়ে, এই যুগের আরো অনেক শিল্পীদের, আমি এখানেই অনেক সিনিয়ররা বলেন যে একই জায়গায় গান করতে গেল ধরো জুনিয়ররা চিনছে না, হ্যাঁ। এমনকি সালামটা পর্যন্ত দিচ্ছে না, হ্যাঁ। সামনেই হয়তো অন্যদের সাথে খুব হাহা হিহি করছে, হ্যাঁ। কিন্তু ওই সিনিয়র শিল্পীটাকে ইগনোর করে। Absolutely, এগুলোকে আসলে কিভাবে আমরা মানে দেখবো? তুমিও তো এই যুগের শিল্পী, আসলে এই কারণগুলো কি? হঠাৎ হঠাৎ স্টার হয়ে যাওয়ার বা দু একটি গান ভিউ বেড়ে যাওয়া, এসবই কি কারণ? একটা হচ্ছে যে একটু গায়ে বাতাসটা বেশি লেগে যায় যখন একটুখানি ভিউ বেশি বেড়ে যায়, এটা একটা রিজন। আর একটা হচ্ছে যে যাদের রুট যদি মানে শক্ত থাকে, বা যারা গান শিখে বা সঙ্গীত বুঝে আসে, তারা যদি ওনাদেরকে না চিনে, তার মানে সে কিছুই জানে না। কিছুই জানি না। তার মানে সে ওই কয়েকটা 10টা গান মুখস্থ করে এসেই গান গাওয়া, আমার কাছে এটা মনে হয়। কারণ আমি গান গাই, তো আমি অবশ্যই জানবো যে আমি কাদের গান গেয়ে বড় হচ্ছি, কারা এখানে লেজেন্ড, কাদের গান শুনলে আমার চর্চা হবে। এটা তো একটা যে কোনো একটা সঙ্গীত শিল্পী যারা গড়ে উঠতে চায়, নিজেকে গড়ে উঠতে চায়, তাহলে তো জানতেই হবে। তো সে যদি সামনে বসে একটা সিনিয়র আর্টিস্টকে না চিনে, এটা তার মানে সে তো সঙ্গীতের কিছুই জানে না। তাহলে এটা আমার কাছে মনে হয় যে তাহলে হয়তো বা সে ওভাবে করে গানটাকে শেখার চিন্তা করেনি, যে আমি কার গান শুনলে ভালো করব, কার গান আমার পছন্দ, বা আমাদের আগের শিল্পী মানে যারা আমাদের আছেন সিনিয়র শিল্পী, তাদের গান যদি আমরা না শুনি, মানে আমরা তো নিশ্চয়ই জন্ম নিয়ে নিশ্চয়ই মৌলিক গান গাইনি, তাই না? তো এই গানগুলো যদি আমরা চর্চায় না থাকি, বা কে কি করলো এটা আমরা না জানি, তাহলে আমার কাছে মনে হয় দ্যাট ইজ বাই ওদের প্রবলেম, ওদের জ্ঞানের অভাব আছে। তা তো বটেই। আরেকটা কথা, যে মৌলিক গান এবং ধরো প্লেব্যাক সিনেমায় গান, তোমরা, আমি যেটা দেখি তোমাদের কয়েকজন শিল্পী, আমার তাদের মধ্যে ম্যাক্সিমামই আমার প্রিয় তালিকার মধ্যে তোমরা সবাই পড়ো। তোমরা স্টেজে গানের প্রতি যতটা যত্নশীল, বা যেভাবে তোমাদের গান করতে হবে, যেটাকে বলে আমরা সিনেমার গান বা আগে গেয়ে যাওয়া যে গানগুলো, তার থেকে নিজেদের গান তৈরি দিকে একটু উদাসীনতা, বা তোমরা কি সময় কম পাও, নাকি মনে করো যে ওটাতে আমার ইনকামটা বেশি হচ্ছে, নিজের গান রিস্ক থেকে যায়, হবে কি হবে না? মানে আসলে আমি গল্পটা তোমার কাছ থেকে শুনতে যদি চাচ্ছি। একদম একান্তই আমার কথা বলি, আমার যেরকম 3টে সোলো অ্যালবাম আছে, এবং সেটা সেই 2008, 9, 10 দিকে এবং 14, এরপরে কিন্তু আমি আর কোনো অ্যালবাম করি না, কারণ অ্যালবামের যুগটা পাল্টে গেছে। তখন এখন আর অ্যালবাম করে না, সবাই সিঙ্গেলস করছে। তো সেটাও আমি 2-1টা করে হয়তো আমার করা হয়েছে, কিন্তু আমার একটা
থিওরি আছে, মানে থিওরি বলতে আমি জানি না এখান থেকে হয়তো আমাকে বেরো হতে হবে বা আদৌ হয়তো বা ট্রেন্ড সাথে আমি নিজেকেও চেঞ্জ করতে পারি, বাট আমার কাছে যেটা মনে হয় কি, আমার কাছে মনে হয় আমার কাজটা হচ্ছে গান গাওয়া। এখন আমাকে যদি কেউ গান গাইতে বলে আমি অবশ্যই যাব, কিন্তু একটা গান যখন বের করব সেটার পিছে কিন্তু অনেক কিছু আছে, একটা ইনভেস্টমেন্ট আছে, কিন্তু পৃষ্ঠপোষকতা যদি আমাকে কেউ না করে, আমি না আসলে তখন নিজেকে ওভাবে, মানে আমার কাছে এটা মনে হয়েছে যে কেন সবকিছু করতে হবে, কেন আমার নিজে গান বানিয়ে নিজে সবকিছু করতে হবে, প্রচারণা তুমি কি করতে গেছো হবে। পৃষ্ঠপোষকতার জন্য? আমি যাও। আমি- আমি যখন সিঙ্গেলসের ট্রেন্ড আসলো তখন আমি অনেকগুলো কাজ করেছি, সত্যি কথা বলতে আমাকে অনেকজনই ডেকেছে, এবং প্রায় আমার অর্ধেক গানই আসলে দেখা গেছে কোনো না কোনো চ্যানেলের সাথে আমি কাজ করেছি। এটা আমি এইটুকুন কি বলবো জায়গাটা আমি কৃতজ্ঞতা পেয়েছি, পাচ্ছি। হ্যাঁ এই জায়গাটা আমি পেয়েছি। কিন্তু তারপর যখন অনেকদিন পর 2-1 বছর চলে গেলে তখন চিন্তা করি যে অনেকদিন হচ্ছে একটা গান আসছে না, তাহলে কি করা যায়, আচ্ছা তাহলে এই গানটা একটু বানাই দেখি, বা ওই কম্পোজারের সাথে আমার কাজ করার একটা ইচ্ছে আছে। গেলাম, সেখানে অনেক কথাবার্তা, অনেক কিছু লাগবে, তারপর সেই গানটা নিয়ে আবার আরেকটা কোম্পানিতে যাও, সেখানে গিয়ে কথা বলো, এরকম আমি শুনেছি যে তোমাকে গানটা এমনি দিতে হবে, কোনো কিছু আমরা দিতে পারবো না। আমার কথা কেন, আমি কাজটা করেছি, আই ডিজার্ভ ইট। তো এই জায়গাটা অথবা তার থেকে একটা মিউজিক ভিডিও করে দিবে করে শুধু। দিতে, হ্যাঁ। সো এই জিনিসগুলো না আমি পাইনি বলে হয়তো আমার নিজের উদ্যোগে এখন পর্যন্ত কোনো কাজ করা হয়নি, বাট এখন যেটা দেখতে পাচ্ছি যে আসলে, এবং এটাও অ্যাপ্রিসিয়েট করার মতো, যারা নিজেরা গান করছে, নিজেদের ইউটিউব চ্যানেলের জন্য কাজ করছে, এটা খুবই আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো। শুধু নিজেদের গান করেন না, শুধু এখন দেখছি যে শর্টস, রিলস, কত পেইং everything। ইত্যাদি বহুত কিছু। মানে আসলে। একটা গান যদি আমি হ্যাঁ। বের করি, সেটার পিছে যে আমার মেধাটা কাজ করতে হবে, আমি মনে হয় 2 মাস 3 মাস ভুলেই যাব যে আমি কিভাবে আমি গান কখন করব, আর আমি প্রচারণা কিভাবে করব। এখন যুগটা আসলে এরকম হয়ে গেছে। অথচ তোমরা কত ভালো গাও, তোমাদের গানটা আসলে কত, আমি বলবো শুদ্ধ সঙ্গীত, মানে জেনে বুঝে ক্লাসিক্যাল শিখে চেষ্টা করে, তারপরে যে গানটা তোমরা গাইছো, অথচ খুব সহজেই কিন্তু যে গানগুলো আমরা বলি যে ভিউজ হচ্ছে, অনেক ভিউজ বেড়ে যাচ্ছে, তার জন্য যে অনেক শ্রম দিতে হচ্ছে তা না, অনেক দেখো কম শ্রমের গানও হিট হয়ে যাচ্ছে। এই যে রুচি, হ্যাঁ, এই রুচির কি করে উন্নতি হবে আমাদের বাঙালি জাতির? আমি আসলে মানে আমার সবসময় পজিটিভ থাকি। আমার কাছে মনে হয় যে এমন একদিন আসবে যেদিন আসলে মানুষ বলবে যে ঝিলিক নামে একজন ছিল যার গান খুব ভালো লাগে। মানে আমি না থাকলে মানুষ যেন মনে রাখে। এটা তো দুঃখজনক। মৃত্যুর পরে মনে হয় তাকে পদক দেওয়া দরকার। এবং আমাদের আসলে তাই হয়, আমরা আসলে দাঁত থাকতে দাঁতে মর্ম করি না, একটা বিষয় আছে না, ওই বিষয়টা কিন্তু আসলে সত্যি কথা, যে আমরা বেঁচে থাকতে আসলে সেই কাজটা করি না, যে কেউ একজন চলে গেলে আমরা যেটা করি, যেই হাহাকারটা দেখায়, সেটা কিন্তু কেউ বেঁচে থাকলে সেটা আমরা দেখি না। তো আমার কাছে যেটা মনে হয় যে, আমি বলছি না যে আমি খুব ভালো গাই বা আমাকে দিয়েই কাজ করাতে হবে, বাট আমার কাছে মনে হয় যে আই ডিজার্ভ মোর। ডেফিনেটলি এটা আমার কাছে মনে হয় যে আমি আমার নিজেকে যেভাবে ইমপ্রুভ করার চেষ্টা করি, আমার কাছে যখন মনে হয় যে ট্রেন্ড এরকম চলছে, নিজেকে ওই ভয়েসটাকে ওই ট্রেন্ডে নিয়ে যাওয়া, যেই গান যেভাবে গাওয়ার দরকার সেটাকে কিভাবে গাইতে হবে সেটা নিয়ে রিসার্চ করা, ক্লাসিক্যালের সময় ক্লাসিক্যাল, ব্যান্ডের সময় ব্যান্ড, এই জিনিসটাগুলো আমি অনেক চেষ্টা করি। আমি অলওয়েজই বলে যাই মনে বি আ ভার্সেটাইল সিঙ্গার, এবং আমি ওটার উপর অনেক কাজ করি। বাট সামহাও আমার কাছে মনে হয় যে চারিদিকের যে পরিবেশটা এখন আমি দেখছি, আমার কাছে মনে হচ্ছে যে না, আমাদের আসলে আরেকটু আমাদেরকে নিয়ে কাজ করা দরকার। মানে কেন আমরা ওই একটা কিছু জন্য কয়েকজনকেই ডাকি, কেন আমাদেরকে ডাকা হয় না? আমরাও তো চাই আসলে গান গাইতে বা চলচ্চিত্রে গান গাইতে, আমাদেরও তো ইচ্ছে করে। এই বিষয়ে নিয়ে অনেক কথা শুনবো, তো একটা গান শুনি। দেখো কতক্ষণ হয়ে গেল, অথচ গান শুনতে বসছি আমি, যে ঝিলিকে গান শুনি। আচ্ছা যেহেতু চলচ্চিত্র প্রসঙ্গ আসলো, আমার একদম শেষ প্লেব্যাক করা একটা গান ফুয়াদ নাসির বাবু ভাইয়ের সুর সঙ্গীত, এবং আমি আসলে খুব অপেক্ষায় ছিলাম যে কবে এই মানুষের সাথে আমি কাজ করব। তো অ্যাট লাস্ট আমার একটা কাজ করার সুযোগ পেয়েছে। সাইফুল ইসলাম মান্নু ভাইয়ের লেখা এবং পার্ট সব চলচ্চিত্রের গানটা একটুখানি আমি শোনাচ্ছি। আমি আকাশ ছুঁতে চাইনি, তবু ঠিকানা খুঁজে পাইনি বলে, অনেক দূরে এসেছি চলে, ভরসার কাঁধ ছেড়ে যাওয়া হাত আজও আমি ভুলে যাইনি, আমি আকাশ ছুঁতে চাইনি, কভু আকাশ ছুঁতে চাইনি। দারুণ। আচ্ছা, এই যে প্লেব্যাকের ক্ষেত্রে
নায়ক নাকি বলে দিচ্ছে কোন সিঙ্গার গান করবে। এর থেকে দুঃখজনক আর কি হতে পারে বলো? নায়ক তো নায়িকা সিলেক্ট করতে পারে, গানে কেন গায়িকা এ কি বলবে বলো? আমার আসলে সত্যি কথা বলতে খুব হাসি পায়, মানে দুঃখটা আসলে মনে হয় হাসিতে পরিণত হয়ে গেছে এবং আমরা এগুলো জেনে যাচ্ছি এবং আমরা মেনেও নিচ্ছি, বিকজ এখানে আসলে কিছু বলারও নাই, কাকে 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 গিয়ে কি বলবো, মানে ইউ ক্যান নট ডু এনিথিং, মানে আমাদের জাস্ট দেখতে হচ্ছে হাত পা বাঁধা। এখন আমাদের আমার গিয়ে আসলে কোথাও বলা যে আমি একটা প্লেব্যাক করতে চাই, এটা আমার মধ্যে নাই। এখন হয়তো বা অনেকে বলবে যে না, স্ট্রাগল করতে হবে, ধরে রাখতে হবে, পিছিয়ে পিছিয়ে থাকতে হবে, এটাও আমি আসলে অ্যাপ্রিসিয়েট করি, বাট এটা এক একজনের এক এক এথিক্স। কিন্তু দেখো এখানে একটা কথা বলি আমি, তুমি অনেক গুণী শিল্পী বলে বলছো, যে সাইফ আলীর কন্যা, হ্যাঁ, যে অ্যাক্ট্রেস, সেও নাকি ডিরেক্টরদের দাঁড়ে দাঁড়ে গেছে যে আমি সিনেমা করতে চাই। এটাই বলতে সাকসেস মিন হোয়াট ইউ আস্ক, ওকে, তোমাকে চাইতে হবে। সেক্ষেত্রে কি আমরা আসলে অনেক বেশি অভিমানী বা আত্মবিমানী বলেই কি অনেক ক্ষেত্রে আর পিছিয়ে পড়ি? আমার ক্ষেত্রে বলা যায়, আমি জানি না বাকিদের ক্ষেত্রে কি, বাট আমি জানি না, আমার কেন জানি মনে হয় যে ইভেন এমন না যে আমি আসলে ট্রাই করি নাই, আই ট্রাই। আমার কাছে মনে হয়েছে যতটুকু নিজের সেলফ রেসপেক্টটাকে রেখে যতটুকু বলা দরকার, আই ট্রাইড মাই লেভেল বেস্ট। বাট আমার কাছে যখন মনে হচ্ছে যে না, মানে না, ওকে ফাইন, তাহলে আর কিছু করার না। এবং আমি আসলে একজন সঙ্গীত শিল্পী, আমার মনটা অত ক্রিটিক্যাল না যে কি করে চিন্তা করব, কি করলে কি করা যাবে, আমি আসলে এত ক্রিটিক্যালে যেতেও চাই না। আমার কাছে মনে হয় যে ঠিক আছে, যেটা আমার কপালে লেখা আছে, আমি আমার চেষ্টা চালিয়ে যাব, কেউ কখনো যদি ওরকম অপরচুনিটি পাই সেখানে আমাকে ফাটা দিতে হবে, এতটুকুন আমার আইডিয়া আছে, দ্যাটস ইট। আর এটা আসলে এটা সত্যি কথা যে আসলে চাইতে হয়, না চাইলে পাওয়া যায় না। আমিও আসলে যখন আমার মনে হয় যে যেখানে যা বলা দরকার আমি বলেছি, বা আমার কাছে মনে হয়েছে যে ইন্টারভিউতেও আমি যাই না কেন, সাংবাদিকরা যেখানে সেখানে প্রশ্ন করে বসে আপনার কণ্ঠে প্লেব্যাক কেন শুনি না, তখন আমি তাদেরকে উল্টো প্রশ্ন করে, আপনারা গিয়ে একটু বাকিদেরকে, মানে যারা এটার সাথে জড়িত, একটু ওদেরকে গিয়ে কখনো জিজ্ঞেস করেছেন যে ঝিলিকের ভয়েসটা কেন ইউজ করা হয় না? আপনারা তো আমাকে পাইলে প্রশ্নটা করেন, কিন্তু ওনাদেরকে তো কখনো প্রশ্নটা করেন না। তো এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই। তো এই জিনিসগুলো নিতে 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 আমার কাছে এখন এটা কি ঝিলিক অনেকটা এরকম যে আমি দেখছি তোমাদের এখানে একটা জুটির একটা ব্যাপার রয়েছে, জুটি লাইক এই জুটিগুলো যেমন ওর সাথে ওর গান, এই পপ গান বলো বা প্লেব্যাক বলো, সুতরাং একবার যদি কেউ নিয়ে নেয়, পছন্দ করতে শুরু করে, তখন তাদেরকেই ডাকে, তাদেরকে দিয়েই গান করাবার। আর যেমন ধর রবীন্দ্রনাথের গান এরা ব্যবহার করে না কেন? কারণ রবীন্দ্রনাথের গান ব্যবহার করতে খাটতে হবে, করতে হবে, রাখতে হবে। ডিরেক্টররা কি তাই যে খাটতে চায় না, ভাবতে চায় না, মানে এক্সপেরিমেন্ট করতে চায় না, বা রিস্ক নিতে চায় না, রিস্ক নিতে চায়, হ্যাঁ, রিস্ক নিবে না। তাদের কথা হচ্ছে যেটা অলরেডি হিট সেটা দিয়ে করলে হয়তো বা ওটাও হিট হয়ে যাবে, বাট এটা যেটা একঘেয়েমি হয়ে যাচ্ছে, এটা আসলে আর কেউ বুঝতে পারে না। বা এটা এই জুটির বিষয়টা না আমার মনে হয় বাংলাদেশে অনেক বেশি, অন্যান্য কান্ট্রিতে আমি খুব একটা এরকম কিন্তু দেখি না। কারণ একজন মেল আর্টিস্টকে আমি দেখেছি অনেকগুলো ফিমেল আর্টিস্টের সাথে গান গাইতে, এবং সেখানেও তারা জুটি হিসেবে আছে, বাট কাজ কিন্তু হচ্ছে সবার সাথে। কিন্তু বাংলাদেশে যেটা হয় ওইটা মানে ওইটাই, ওখান থেকে আর বের হয়ে না কেউ আসলে চিন্তা করতে পারে না। এই বিষয়টা আমি আমাদের দেশেই বেশি দেখেছি। তো আমার কাছে মনে হয় যে কেন, মানে এত এত ভয়েস আছে আমাদের চারদিকে, এমন না আমার ভয়েস ইউজ করতে হবে আমি সেটাও বলছি না, এরকম অনেক ভয়েস আছে যেগুলো আমার পছন্দ, বা আপনি হয়তো বা গুনে গুনেও বলতে পারবেন যে এই ভয়েসগুলো কোথায়, কখনো শুনিনি। এগুলোকে নিয়ে আসলে কেউ কাজ করতে চায় না। ইভেন এভরি প্ল্যাটফর্ম বা মানে সব ধরনের, আমি একটু খুলে বলি, ধরো ইমরান আমার খুব প্রিয়, আমাদের সকলের প্রিয়। সেক্ষেত্রে ইমরানের কি নিজের দায়িত্ব না যে তোমাদের মতো, আমি তোমাকে বলছি, আরো অনেকে আছে, অনেকের অভিমানের কথা আমি একটু একটু জানি, তানভীরের সূত্র ধরে বলো বা গল্প ছলে শোনো বলা হয়, ইমরানও দেখা যায় দু একজনের সাথে কাজ করছে, বাকিদের সাথে কাজ করছে না। সেক্ষেত্রে এইখানে বসে তুমি ইমরানকে কি বলতে চাইবে? আমি আসলে আমার খুব ভালো বন্ধু, এবং ওকে আমি আসলে সবসময় বলি যে চল একটা কাজ করি, বা এই একটা কাজ করা দরকার। বাট আমার কাছে মনে হয় আনফর্চুনেটলি ওর আর আমার যেই ক্যারিয়ারের বয়স একই সাথে, যেহেতু আমরা বের হয়েছি 2008 সালে, সেই হিসেবে ওর সাথে আমার মাত্র 2টো কাজ করা হয়েছে। আমার কাছে মনে হয় আরো বেশি কাজ করা দরকার ছিল। এটা যেটা হয়, ওর ভাষ্য মতে আমি যেটা শুনেছি যে হয়তো ডিরেক্টররা চুজ করে দিচ্ছে যে আর্টিস্টকে দিয়ে গাওয়াতে হবে, বা যে নাটকের গান করা হচ্ছে সেখানকার ডিরেক্টর বলে দিচ্ছে যে এই আর্টিস্টকে দিয়ে গান গাওয়াতে হবে, দ্যাটস ওয়াই ওর আসলে কিছু করার নেই। এই অ্যান্সারটা আমি পেয়েছি। বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা একটা গান শুনতে শুনতে একটু বিরতিতে যাই। ওকে ওকে। আমার আচ্ছা, আমার সুবিনন্দী স্যারের সাথে কাজ করার সুযোগ হয়েছে, এবং আমি এটা বলতেও আসলে আমার ভীষণ ভালো লাগে যে তার চলে যাওয়ার আগে যে কাজটা ছিল সেটা আমার করা, এবং সেই গানটা আমি আজ পর্যন্ত গাইতে পারি না, কারণ গাইলে আমার খুব কষ্ট লাগে। আমি ওই গানটাকে
জানি না ওই গানটাকে আমি আলাদা করে রেখে দিয়েছি, কখনো গাই না। আমার কাছে মনে হয় আমি হয়তো জিনিসটা নিতে পারি না, এরকম লাগে। বাট স্যারকে আমি আসলে ভীষণ শ্রদ্ধা করি। আমরা সবাই ওনার কাছে আমার শেখা আসলে দিনগুলো, এগুলো আমার লাইফে আসলে অনেক, এখনো শেষের আমার দিকে অনেকক্ষণ ফোন দিতেন না, টেক্সট করতেন অনেক হোয়াটসঅ্যাপে। অনেক, তুমি কি ঠিক আছিস? হ্যাঁ আমি ঠিক আছি, আচ্ছা কালকে চলে আয় একটা গান। এই জিনিসগুলো আসলে আমি খুব মিস করি। তো স্যারের সুর করা আমার একটা গান গাওয়ার সুযোগ হয়েছে, যে গানটা শবনম ইসলামের লেখা এবং শিরোনাম ঝর্ণার পানি। সেই গানটা হঠাৎ কেন জানি মনে পড়লো, জানি না, অনেক আগের, আমার প্রথম অ্যালবামের গান। সেই গানটা একটুখানি শুনেছি। ঝর্ণার পানি যেমন নদী চাহে না, তার কথা কখনো সে আর ভাবে না, তেমনি করে ভুলেছ আমায়, ভুলে গেছো আমার ঠিকানা, তেমনি করে ভুলেছ আমায়, ভুলে গেছো আমার ঠিকানা। ঝর্ণার পানি যেমন নদী চাহে না, তার কথা কখনো সে আর ভাবে না। বাহ, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ছোট্ট একটি বিরতি, ফিরবে এক্ষুনি। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। আপনার বাবার কি আগে কখনো বুকে ব্যথা হয়েছে? মাঝে মাঝে করতো, কিন্তু গ্যাসের ব্যথা মনে করে খুব একটা গুরুত্ব দিত না। আপনার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, এনজিওগ্রাম লাগবে। থাকুন নির্ভয়ে, আছে হৃদরোগের বিশ্বমানের চিকিৎসা সেবা। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। বাবা আমি তো ভালো হয়ে গেছি। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল মার হৃদয়ের বন্ধু। যখন আপনার পাশে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনি আর একা নন। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। ফিরে এলাম ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল প্রেজেন্স অনিমার গান ঘরে। সাথে ছিলেন এই বিশ্বাসে আবার যাচ্ছি। ঝিলিক, দারুণ একটি গান শুনতে শুনতে আমরা বিজ্ঞাপন বিরতিতে গিয়েছিলাম। আচ্ছা, প্লেব্যাক নিয়ে অনেক শিল্পীদের একটু মানে হতাশা, কষ্ট থাকে। প্লেব্যাকের জন্য কি আলাদা কোনো যোগ্যতা লাগে? আমার কাছে মনে হয় যে একজন সঙ্গীত শিল্পী যখন নিজেকে গড়ে তোলে, এটা আসলে সব দিক থেকেই তো নিজেকে, এমন যদি হতো যে না আমি কখনো শুনেছি যে আমার ভয়েসটা আসলে প্লেব্যাকের জন্য না, তাহলে আমি হয়তো বুঝতাম, বা আমি যদি কখনো ফিল করতাম যে না আমি কখনো গাইলে হয়তো বা কোনো নায়িকার সাথে হয়তো যাবে না, তাহলে আমি বলতে পারতাম যে হ্যাঁ আসলে যোগ্যতা লাগে। বাট আমার কাছে যেটা মনে হয়, যারা গান শিখে তারা তো প্রপারলি গান শেখে, বাট ক্লাসিক্যাল তো মূল জিনিস। তারপরে মানুষ ওটা ঠিক থাকলে সব ধরনের জনরাতে মানুষ যেতে পারে, সব ধরনের গান গাইতে পারে। আমার কাছে যেটা ফিল হয়েছে যে যোগ্যতা বলতে আমাদের দেশে যে বিষয়টা হয়ে গেছে, সেটা হচ্ছে যে একটা যোগ্যতা খুব দরকার, সেটা হচ্ছে কমিউনিকেশন। একদম। এটা হচ্ছে, এই স্কিলটা আমার আসলে নাই। আমি সব জায়গায় বলি যে আমার আসলে কমিউনিকেশন স্কিল খুব বাজে। তো এটা আসলে কেন, এটা কি তুমি মানে যে মায়ের মেয়ে বা বাপের মেয়ে এরকম একটা ব্যাপার থাকে না? ব্যাপার আছে। খুব বেশি নিজেরা যদি ফ্রিডম ফিলটা না করি যে আমি একা একা অনেক কিছু পারি, এই বোধটা যদি না থাকে, তাহলে কিন্তু নিজের এই কমিউনিকেশন করে দিবে, বাবা করে দিবে, মা করে দিবে, এটা তারা করে দিত তাহলে হতো। নিজে নিজে পথ হাত তৈরি করে যাওয়ার সেই জায়গাটা বোধহয় ঝিলিক সেক্ষেত্রে আরো ছোট। হ্যাঁ, আমি যেহেতু একমাত্র মেয়ে, তো আমার আসলে ওই ব্যাপারটা ছোটবেলা থেকেই ছিল যে আমার কোনো দিক থেকে কোনো খাইয়ে দিবে। হ্যাঁ, এখনো তাই এখনো এমন হয় যে আমার কোনো অনুষ্ঠানে আব্বু আম্মু যাচ্ছে না, এটা কেউ মানতেই পারবে না, কেউ না কেউ তো সাথে যায়। তো এটা আসলে অনেক বছর ধরে হয়ে আসতেছে। সামনেও আমার মনে হয় আমার বিয়ে হয়ে গেলেও হয়তো বা আব্বু আম্মু তাও সাথে যাবে, এটা একটা ব্যাপার আছে, এবং তারা এনজয় করে যায়। তো এটা আমি পছন্দ করি। আর আরেকটা বিষয় যেটা যে এক একজনের না দিতে এক এক রকম আসলে মেন্টালিটি। আমার কাছে, আমি ছোটবেলা থেকে এরকম ছিলাম যে আমি যখন গান টান গাইতে যাইতাম কোথাও, আমি অনেক বড় বড় আর্টিস্টকে দেখার আমার সুযোগ হয়েছে, বা তাদের সাথে আমার বিদেশে গান গাওয়ার সুযোগ হয়েছে। আমি তখন শিশু শিল্পী হিসেবে যেতাম বাবার সাথে। তো অনেক বড় বড় আর্টিস্টকে দেখেছি, আমার মধ্যে যেরকম কাজ করে যে ও মাই গড, হ্যাঁ আই ওয়ান্না বি লাইক হার, ঠিক আছে, কিন্তু ওই যে গিয়ে একটা অটোগ্রাফ নেওয়া বা একটা ছবি তোলা, ওই বিষয়টা না আমার মধ্যে কখনো ছিল না। আমারও না, জানো, আমি অটোগ্রাফ নিব মানে না, আমার অটোগ্রাফ কেউ নেবে, এটা আমি আসলে অহংকার করে বলছি না, এটা জাস্ট আমার একটা মেন্টালিটি। আমার কাছে মনে হয় যে জানো তুমি, এই ভাবনাগুলোই কিন্তু আমাদের ওই জায়গায় পৌঁছে দেয় যে একদমই তাই না। তো এটাই আসলে আমি ছোটবেলায় দেখতাম যে আমি অটোগ্রাফ দিব, আমি কারো অটোগ্রাফ নিব না, এরকম একটা ব্যাপার থাকতো। তো সেইখান থেকে না আমার কাছে মনে হয় যে আমার
আত্মসম্মানটা না আসলে খুব বেশি আমার কাছে মনে হয় আমাকে ইফেক্ট করে, যে আমি কেন নিজে গিয়ে কাজ চাইবো, এটা আমি করব না, আমার ভয়েসটাকে কেউ ডেকে নিবে, এই জিনিসটা হয়তো বা আমার মধ্যে কাজ করে। বা কোনো আমি এমনিতেও আসলে যে খুব আমি আড্ডাবাজ মানুষ, বাট আমার একদম ক্লোজ সার্কেল যারা, মানে আমার ফ্রেন্ডস, আমার ফ্যামিলি, এটা ছাড়া আমাকে আসলে কেউ দেখবেও না। আসলে কি শিল্পীদের বন্ধু হয়? শিল্পীদের বন্ধু যদি এই মিডিয়ার কথা বলি তাহলে হয় না, বাট আমার বন্ধু আছে। কথা বলি, তোমাদের সামনাসামনি আমি যত হাই হাগ ইত্যাদি দেখি, একটু পরে দেখি এটা না, এক্স্যাক্টলি, এবং আমি পরক্ষণেই ভয় পেয়ে যাই যে আমি তো মানুষটার সাথে একটু আগে ঘুরে আসলাম, এসে ওর পাশের জন্য আবার এসে এটা বলছে। তো এই জিনিসগুলো না আমি আসলে নিতে পারি না, এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে আমি একটু আলাদা করে ফেলেছি, যে আমার কাছে মনে হয় না আমার লাইফটা আলাদা, মানে এত টক্সিসিটির মধ্যে আমি আসলে গানটাই নষ্ট হয়ে যাবে। মানে আমি আমার নিজের মাইন্ডটাকে একটু পিসে থাকতে চাই, দ্যাটস ওয়াই আমি কিন্তু একটু দূরে মানে একটু আলাদা করে ফেলেছি নিজেকে। মানে আমার এত ভালো লাগে না। আমার স্কুল ফ্রেন্ডস আছে যারা আমি যাদের জন্য জীবন দিয়ে দেবো, তারা আমার বেস্ট ফ্রেন্ড, ওদের সাথে আমি ঘুরি। বাট আমার কাছে যেটা মনে হয় যে আমরা আসলে অনেক সেলফিশ এই মিডিয়া জগতে, ভীষণ সেলফিশ। কে কার সাথে কাজ করব, ভালো করে কাজ করব, তার একটা ক্ষতি করার চেষ্টা করব, বা তাকে নিচু করে একটা কথা বলবো, এই মনোভাবটা তার পাওয়ার কাজটা কিভাবে আমি নিয়ে নেব, নষ্ট করবো। বিষয়টা এরকম যদি হতো যে না, ও ভালো করে চাচ্ছে, আমি ওটা ভালো করে দেখাচ্ছি, তুমি তোমার ওয়েতে আগাও, বা তুমি ওর নামে একটা কথা না বলে তুমি নিজের কাজটাকে দেখো, এটা হলে হয়তো বা এরকম হতো না। কিন্তু আমরা যেটা করি, আমরা বেশি সেলফ সেন্টার্ড হয়ে যাওয়াতে ওই অন্যকে নিয়ে একটা কথা বলে ফেলতে আমরা দ্বিধাবোধ করি না, এবং সেটা আসলে নিজের জন্য যে খারাপ এটা আমরা আসলে বুঝি না। তো ওই কথাগুলো না আমি আসলে আর নিতে পারি না। তো আমার কাছে মনে হয় যে ওকে, যারা ফ্রেন্ডস দেখা হচ্ছে, হাই হচ্ছে, ফাইন, আমি ওখান থেকে চলে আসছি, মানে ওটা আমার মাথা থেকে বাদ। সো আমি ওই জিনিসটা মেনটেন করি। সেটার কারণে দেখা গেছে এখন অনেক জায়গায় অনেক কিছু সবাই মিলে একসাথে যাচ্ছে, হয়তো আমি ওই জায়গায় ইনভাইটেড না, বা আছে না সবাই বলে যে মিশতে হবে, সার্কেল বাড়বে, আমার ওটা আসলে কাজ করে না। আমার কাছে মনে হয় চলো সব সার্কেল বাদ দিন, ছোট্ট একটা সংসারে থাকতে চাই। তাহলে জীবনের কোন স্মৃতিগুলো বেশি ভাবায় তোমাকে? প্রথম প্রেম না প্রথম মঞ্চ? স্মৃতি ভাবায় আমাকে প্রথম মঞ্চ, কারণ গান আমার প্রথম প্রেম। এটা অনেকে শুনলে হয়তো বলবে খুব ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিচ্ছে, বাট না, দিস ইজ ট্রু। এবং আমি প্রথম মঞ্চে যখন উঠেছি তখন কি হয়েছে সেটা আমাকে অনেক বেশি ভাবায়। আমি মাঝে মধ্যেও এটা চিন্তা করি যে আরে সেদিনই তো ছোট্ট ছিলাম, এই এতটুকু একটা স্টেজে গান করেছি, আজকে বিদেশে চলে যাচ্ছে গান গাওয়ার জন্য। মানে আমি খুব স্যাটিসফাইড একটা মানুষ। মানে আমার কাছে মনে হয় যে আমারও চাহিদা আছে, সবারই চাহিদা আছে, কেউ কিছু পেলে সেটা থেকে বেশি চাই, এটাই স্বাভাবিক। বাট আমি খুব স্যাটিসফাইড। আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ যা আছে আমি খুশি আছি, এর চেয়ে বেশি হলে বোনাস, এটা আমার একটা মনোভাব আছে। এই জন্য আমার মাঝে মধ্যেই চিন্তা হয় যে সেদিনই তো ছোট্ট একটা বাসায় আব্বু আম্মুর সাথে থাকতাম, আজকে এত বড় বাসায় নিয়ে ফেললাম। তো এটা আসলে আমার মধ্যে কাজ করে। বা সেদিনই তো আব্বু টিউশনি করে এসে সেই টাকা দিয়ে হয়তো সংসারটা চললো, তারপরে এখন আমি এসে সেই সংসারের হাল ধরেছি। এটা আসলে আমি চিন্তা করলে আমার কাছে মনে হয় যে আল্লাহ এতটুকু আমাকে কেপেবল করেছে যে আমি আমার বাবা মাকে দেখতে পাচ্ছি, এর চাইতে বড় আর কি হতে পারে? আর কি হতে পারে, সত্যি তাই। তোমার কি কোনো ড্রিম প্লেস আছে যে এই জায়গাটা আমার যাওয়ার, এই জায়গাটা, বা ওই শিল্পীর মতো করে এই জায়গাটা আছে না? অনেক তো আমাদের স্বপ্নের স্তর থাকে, আমি আমার স্বপ্নের সমান বড়, তোমার স্বপ্নটা আসলে কত বড়? আমি না আসলে এটা বললে মানে মানুষ অনেকে হয়তো হাসাহাসিও করবে যে এত, বাট আমার কাছে মনে হয় কি যে এই যে আমরা এত আর্টিস্টের নাম জানি ইন্টারন্যাশনালি, যে ওই দেশের অমুক শিল্পী অনেক বেশি জনপ্রিয়, তো কেউ যদি এভাবে বলতো যে বাংলাদেশের ঝিলিক খুব জনপ্রিয়, এটা আসলে আমার মনে হয়। তুমি কিন্তু জনপ্রিয়, বিশ্বাস করো, আমি বিদ্যা বলছি, তুমি কিন্তু জনপ্রিয়। কারণ ভালো গান কে গায়, এবং যদি 1 নাম্বার নাম আসে তুমি কিন্তু অবাক হও না, ঝিলিকের নাম আসে। সব দিক মিলে ঝিলিক ইজ কোয়ালিফাইড, মানে সে এই। কিন্তু তুমি যে কথাগুলো বললে এগুলো সত্য কথা, যে কিছু কিছু ক্ষেত্রে কমিউনিকেশন ইজ এ ম্যাটার। আমি ওটাকে একটা স্কিল ভাবি, জানো, এই জগতে স্কিল। সেটাই বলছি যে কমিউনিকেশন স্কিল যেটা, সেটা আমার খুবই কম। এটা আমি একদম মানে সবসময় বলি যে স্কিলটা আমার আসলে নাই, হয়তো বা ডেভেলপ করা উচিত। তো দেখি না, কারণ কি দেখো, তুমি আস্তে আস্তে কি হয়, ধরো একটা সময় আসবে, বড় বড় অ্যাওয়ার্ড গুলোর সময় আসবে,
অন্যেরা পাচ্ছে, তুমি অনেক যোগ্যতা সম্পন্ন থাকা সত্ত্বেও সেই অ্যাওয়ার্ডটা পাচ্ছ না, তোমার হাত থেকে স্কিপ হয়ে যাচ্ছে। Right, right. হয়তো ঠিক মতো যোগাযোগটা, একদমই হয়তো তাই। একটা ভালো মানুষের কাছে গিয়ে দাঁড়ালেই হয়তো তোমার কাজটা হয়তোবা, হয়ে হ্যাঁ, যেত। হ্যাঁ, হ্যাঁ। যেহেতু তুমি ওই কমিউনিকেশনটা করনি বলো, তোমার একসময় তুমি হতাশ হয়ে যাবে। একসময় হয়তো এই যে কণ্ঠের এত মায়া ভরা সুর, এত করে আস্তে আস্তে কিন্তু ক্ষয়তে থাকে। শিল্পীর আসল অসুখ হচ্ছে মনের অসুখ, তাই না বলো? ও বাবা, একদম একদম মনের অসুখ। আমি আসলে এটা নিয়ে আসলে আমিও চিন্তা করেছি যে আই থিঙ্ক আমার আরেকটু আসলে সবার সাথে কমিউনিকেট করা বা আর এই জায়গাটাতে আমার হয়তো আরেকটু ওয়ার্ক করা উচিত, এন্ড আই উইল ওয়ার্ক ইট। প্রেমের কথা শুনি। প্রেম, মানুষ তো আসলে প্রেম ছাড়া থাকতে পারে না, আর প্রেম ছাড়া তোমার গানও নাকি হয় একটা না। ভীষণ বিরহ আছে। আমার বিরহ কোনটা বলুন তো? আমি নিজে তো ভুলে গেছি। কোনো প্রেম থেকে মানে আছে না যে আশার স্বপ্ন সিঁড়িটা বাওয়া হলো না, পথটা চলা হলো না। আসলে যেটা হয় যে আমি নাম বলতে চাই না আসলে, তুমি তোমার মতো করে বলো। আমার প্রেম জীবনে আসলে সত্যি কথা বলতে এসেছে কয়েকবার, এটা আমি বলবো না একবারই এসেছিল জীবনে, হয় না, একবার এটা কি আসলে করে হয় না। শিল্পীদের বারবার না এলে গান হবে কি গান করে? হবে কি করে? তা আমার যেটা মনে হয় কি যে প্রেমের শেষটা তো আসলে পরিণয়, তাই তো? তো ওই পরিণয় পর্যন্ত হয়তো বা আমার রিলেশনশিপগুলো হয়তো কাজ করেনি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমি অনেক আনলাকি যে আমি যাকে ভালোবাসছি বা যার সাথে আমি ঘর করার চিন্তা করছি সেটা হয়ে ওঠেনি। সেই জায়গার আমার একটা হয়তো বা বিরহ থেকে গেছে যে কেন এরকমটা হয় আসলে। আদার দেন দ্যাট আমি তুমি কি অনেক অভিমানী? আমি অনেক অভিমানী এবং আমার প্রচন্ড রাগ, আমি অভিমান করি খুব বেশি। আসলে তোমার বেশি ভালোবাসো। আমার কথা হচ্ছে যাকে মানুষ ভালোবাসে বেশি তার প্রতি আসলে রাগ কাজ করে, তাই না? তো আমি তার কাছে আমার এক্সপেকটেশনও অনেক বেশি থাকবে, ওটা না পেলে আমার কষ্ট লাগবে, এটাই তো স্বাভাবিক। তো আম্মু আমাকে বলে যে প্লিজ তোমার রাগটা কমাও, তুমি থাকতে পারবে না। আমি বললাম যে আমাকে যে ভালোবাসবে, আমার ভালোকেও ভালোবাসতে হবে, আমার খারাপকেও ভালোবাসতে হবে। তো এই বিষয়টা আসলে আমার আছে এবং তারপর থেকে আমি জানি না, সামহাও আমার কাছে এখন মনে হয় যে ভালোবাসাটা মনে হয় বেশ কঠিন, সবার ভাগ্যে হয়। বলে যে ভালোবাসায় প্রত্যাশা শূন্য, যদি প্রত্যাশাই শূন্য হবো তাহলে ভালো কোথায় বাসলাম? আসলে তাই। বলে অনেক এটা একদমই ইমোশনকে সত্যি। কন্ট্রোল করতে হয়, ইমোশনে যদি কন্ট্রোল করবো তাহলে ভালোবাসবো কি দিয়ে? তো আমাকে এখন সবাই বলে যে হ্যাঁ তুমি একা আছো কেন, কেন পার্টনার দেখছি না। আমার কথা যে আমি তো এখন কি রাস্তা থেকে তুলে একটা পার্টনার আনতে পারবো না, আমার তো তার সাথে একটা কানেকশন হতে হবে। তো আমার কাছে মনে হয় যেগুলো গেছে ওগুলো গেছে, ওগুলো নিয়ে আমি আর কখনো মানে আমি আমার প্রিভিয়াস চ্যাপ্টারে আর যেতে চাই না। আর আসলে ব্যাপারটা দেখো, শিল্পী যদি একটা রং পার্টনার যদি বেছে নিলাম তাহলে জীবনে, শেষ। তাহলে তো সবই শেষ। এখন আমি যেরকম আমার কাছ থেকে অনেক আমি শুনি যে তোমার তো বিয়ের প্রপোজাল আসছে, অমুক ডাক্তার, অমুক ইঞ্জিনিয়ার, এই সেই, কিন্তু ওরা বলছে যে তুমি সংসারটা করবে কি না, তুমি তো মেয়েটা। আমি বলছি যে আমার আসলে এই কথা শুনতে শুনতে আমার কানটা পেকে গেছে, মানে আর ভালো লাগে না, মানে এগুলো শুনতে শুনতে। আমার বাবা বলেছে যে যেই মানুষটা ছোটবেলা থেকে গান করে আসছে সে একটা মানুষের জন্য এভাবে ছেড়ে দিবে, মানে এত সহজ, প্রয়োজন হলে আমার মেয়ে একা থাকবে। তো এটা আমি এই জন্য আমার বাবা মাকে আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি, বা আমি মনে করি আমি অনেক লাকি যে আমি এরকম বাবা মা পেয়েছি যে তারা এতটা সাপোর্টিভ এবং টিল নাও আমার ছোটবেলা থেকে এখন পর্যন্ত কোনো কাজে কখনো বাধা দেয় নাই, সবসময় বলেছে যে হোয়াট এভার ইউ ডু, কারণ তাদের আমার পুরো একটা বিশ্বাস আছে যে যিনি কখনো ভুল কিছু করবে না। তো এইটা যেন আমি মেনটেন করতে পারি, আমি শুধু এইটাই জীবন সঙ্গী হিসেবে ধরো আমরা একটা পাত্র খুঁজি, হ্যাঁ, জীবন সঙ্গী হিসেবে তুমি কি মিডিয়ার কাউকে বেছে নেবে নাকি মিডিয়ার বাইরের কাউকে? আমার মিডিয়ার ভেতরেও কোনো প্রবলেম নাই, মিডিয়ার বাইরেও কোনো প্রবলেম নাই। আমার একটাই কথা, সেটা হচ্ছে যে আমাকে তুমি ভালোবাসবে, ফাইন, আমার থেকে বেশি আমার গানটা ভালোবাসতে হবে, তাহলে আমি তোমার সাথে থাকতে রাজি আছি। তো সেটা মিডিয়ার কেউ হতে পারে, মিডিয়ার বাইরেও হতে পারে, আমার সেটা নিয়ে কোনো প্রবলেম নাই, কিন্তু আমার কাজকে রেসপেক্ট করতে হবে। আমি যেই কাজ করছি সারা জীবন ধরে, যে কাজের জন্য তুমি আমাকে চিনছো, সেটাকে যদি তুমি রেসপেক্ট না করো তাহলে আমি তোমার সাথে কি করে থাকবো? সো এটাই আমার মূল, সে মিডিয়ার বাইরেও হতে পারে, ভেতরে হতে পারে, ওটা নিয়ে আমার আসলে কোনো প্রবলেম নেই। যাই এবার অন্যদিকে যাই। তোমাকে যদি তোমার ক্যারিয়ার যদি গ্রাফ করা হয়, ধরো অনেক দিন তো হলো, সেক্ষেত্রে তুমি এখন কোন স্তরে নিজেকে রাখবে? মাঝামাঝি। আমি আসলে সবসময় এটা খেয়াল করেছি, আমি এইভাবে কাজ করছি, আমি না এখানে উঠছি না আমি নিচে নামছি, আমি আসলে একভাবে। এটা কিন্তু খুবই মনোটোনাস। এটা আসলে আমার কাছে মনে হয় যে একটু হয়তো আরেকটু স্তর বাড়লে ভালো হতো,
বা কমলে তো অবশ্যই কষ্ট পেতাম। তো আমার কাছে যেটা মনে হয় যে আরো বেশি বেশি কাজ করতে হবে, আমার একটা ক্ষুধা আছে আমার যে এই কাজটা করতে হবে, ওই কাজটা করতে হবে। এমনিতে শোবিজ অঙ্গন যেটা আমরা বলি, মানে অনুষ্ঠান, সেটা দেশের বাইরে দেশে, এটা নিয়ে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বাট আমার কাছে মনে হয় আমার মৌলিক গানগুলো আরেকটু দরকার। তো এইটার জন্যই হয়তো আমি এভারেজে আছি, আরেকটু আমাকে হয়তো কাজ করতে হবে এটার উপরে, এবং সেটার জন্য আমি অলরেডি অনেক প্রস্তুতি নিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে, যুগের সাথে তাল মেলাতে হবে, তো তাহলে তাই করব। এখন একটা গান বের করার চিন্তা ভাবনা করতে গেলে হ্যাঁ আমার একটু সময় লাগবে, আমি খুব তাড়াতাড়ি যে একটা গান ইনভেস্টমেন্ট করে ফেলতে পারবো এটা আমার সম্ভব না, যেহেতু এটা আমার পেশা, এটা দিয়ে আমার সংসার চলে, এটা দিয়ে আমার জীবন চলে। আমি এটা নিয়ে আলাদা করে একটা গানের পিছে এতগুলো ইনভেস্টমেন্ট, এটা আমার পক্ষে একটু কঠিন, কিন্তু আমি চেষ্টা করব, যদি আল্লাহ আমাকে সেটু সামর্থ্য দিয়ে রাখে, আমি সেটা করতে পারবো। একটু সময় লাগবে। তো এই জায়গাটাতে আমার মনে হয় আমার মৌলিক গানের উপর আমার আরেকটু বেশি কাজ করা উচিত। এবং যেটা বলছিলাম যে আসলে চলচ্চিত্রের ডাক যেহেতু পাচ্ছি না, তো আসলে এখানে আমার আর কি করার আছে বা কি করব আমি জানি না। এটা যদি কেউ আমায় বলে দেয় আরো ভালো, বাট আমি আসলে জানি না আমি কি করব, এই জন্য নিজেকেই আসলে কাজ করতে হবে। চলচ্চিত্রে যারা মিউজিক করছে ধরো, তাদের সাথে কি তোমার সক্ষতা রয়েছে? মানে তুমি জানো সে দিলেই আমাকে পারে কাজটা, কিন্তু কাজ দিচ্ছে না। হ্যাঁ, এটা তো আমি এটাই বলছিলাম যে আমি তো আসলে তাদের সাথে কথা বলেছি, বা কি করলে আচ্ছা কি মানে একটা গান গাইতেই পারি আমি, এভাবেও আমার বলা হয়ে গেছে। এরপরে যদি না ডাকে সেখানে আসলে আমার কিছু করার নেই। কারণ আমার কাছে মনে হয় যারা গান করছে বা কম্পোজার, গান তো বুঝে, মানে কণ্ঠ তো বুঝে যে কে কতটুকুন গাইতে পারবে, এবং তারা এটা এগ্রিও করে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমি অনেক সিনিয়র যারা আমার আছে তাদের সাথে যখন কথা বলতে বসি, তারা খুব বলে যে হ্যাঁ তোমার ভয়েসটা তো আসলে প্লেব্যাকের জন্য খুব পারফেক্ট। তো আমার কথা তাহলে কোথায়? তখন তো কেউ আনসারটা দেয় না। দুটো গান গেলে দুটো গানই আমার কাছে খুবই মানে ফিল্মি মনে হলো। এটাই বলছি, আমি যখন সেরা কণ্ঠে ছিলাম ইভেন, তখন আমাকে সব বড় বড় আর্টিস্টরা বলতেন যে ঝিলিকের ভয়েস ইজ সো পারফেক্ট ফর দ্য প্লেব্যাক। কয়টা প্লেব্যাক করলাম আমি, এটাই আসলে খুঁজে পাই না। এটা আমার একটা দুঃখ আসলে। আমি জানি না আমার দর্শক শ্রোতারাও যদি, একটা সিনেমায় কিন্তু একটাই গান থাকে না, তাই না? বলো কতগুলো গান থাকে, কারা যে গানগুলো করে। আর সবচেয়ে বড় কথা, আমি একটু যে রকস্টার সিনেমাটা, আচ্ছা রকস্টার সিনেমাটাই মূলত আসলে তোমার গানের। আচ্ছা আচ্ছা, একটা গানও আমি খুঁজে পেলাম না ঠিকঠাক মতো আমার কানেও হৃদয় নেবার জন্য, কান নেবার জন্য। মানে দেখো তাহলে কতটা উদাসীন আমরা, যেখানে সবচাইতে গুরুত্ব দেওয়া উচিত ছিল সিনেমা। আমার ওখানে কাস্টিং এর থেকেও গুরুত্ব ছিল গান। গান নিয়ে যেহেতু তোমরা করছো, এখানে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত হচ্ছে গান। তো এই ম্যাটার গুলো আসলে কে সলভ করবে আমাকে একটু বলো, কে সলভ করবে? আমি আসলে জানি না। আমার কাছে কি মনে হয় জানো, আমরা খানিকটা আমাদের নিজেদের কাজের প্রতি বড্ড অসৎ। হ্যাঁ, অনেক অসৎ, একটু অসৎ না। আমরা বাঙালিরা, বাংলাদেশিরা ওই জায়গাটার জন্যই আসলে কোথায় যেন বহির্বিশ্বের সাথে প্রতিযোগিতায় আমরা পিছিয়ে যাচ্ছি, অনেক পিছিয়ে যাচ্ছি। এবং এটা ওয়ান অফ দ্য মানে মোস্ট বিগেস্ট রিজন আমি বলবো যে এই একটা ব্যাপার আছে। আমরা আসলে এত বেশি ডিসঅনেস্টির সাথে কাজ করি। আমার মনে হয় কি, এই কাজটা করলে আমি এখান থেকে বাড়তি 10,000 টাকা, হ্যাঁ, এই যে টাকা দিয়ে প্রত্যেক জন যে জায়গায় রয়েছে, যে যার কাজটা করছে, শুধু টাকার হিসাব দিয়ে কাজ করছে। বাকিটা যে ক্রিয়েটিভিটি, একটা নতুন শিল্পীকে আনলে, প্রমোট করলে, তার গানটা যদি সাধারণের কাছে, এটা হচ্ছে একটা দেশ সেবা। কারণ আমি একটা শিল্পীকে প্রমোট করে সামনে এগিয়ে দেওয়া মানেও কিন্তু দেশ সেবা। অবশ্যই দেশের জন্য একটা সম্পদ আমি উপহার দিয়ে গেলাম। এই কাজগুলো আমরা কেউ করি, ইজি গোয়িং, সবাই সহজে যা কিছু করা যায়। গিভ অ্যান্ড টেক রিলেশনশিপে আছি সবাই, মানে কেউ কারো স্বার্থ ছাড়া কাজ করে না। এটা হচ্ছে একটা কথা। এখন আমাকে যদি কেউ কাজ দিবে, আমার কাছ থেকে তার স্বার্থটা কি? কোনো স্বার্থ নেই, আমাকে তো কাজই দিবে না, খুব স্বাভাবিক। তো এটা আসলে আমাদের ওই মনোভাবটা তো আর একদিনে পাল্টানো সম্ভব না, বা আদৌ এখানে পাল্টাবে কিনা আমার সন্দেহ আছে। এটা পাল্টাবে না। মানে এত কাছাকাছি আমরা দুটো দেশ, না বলো? হ্যাঁ, ভারতবর্ষের সাথে এখানকার অবস্থা, ইভেন তুমি ইরানি মিউজিক যখন শুনছি, ইভেন পাকিস্তানি, মানে এদের মিউজিক গুলো কত, মাই গুডনেস, কত শিল্পী, আনকাউন্টেবল। মানে আমরা হাতে গোনা, দেখো শিল্পী গণ, তুমি 1 নাম্বার সিরিয়ালে তুমি শিল্পী, কারণ কি সব তো লেগ পুলিং করতে করতে আমরা ব্যস্ত। এবং যারা, আমি বলবো যে এখান থেকে একজনকে যে আপনি রিপ্রেজেন্ট করবেন ফ্রম বাংলাদেশ, আই এম রিয়েলি সরি, আমি ওরকম নতুনদের মধ্যে ওরকম আসলে আমি খুঁজে পাই না। আমার কাছে মনে হয় যে যদি তোমরা আসলে কম্পিটিশন করো, দেন অ্যাটলিস্ট একটু হলেও তো তোমার সেটার কাছাকাছি যেতে হবে। তো সেটা নিয়ে তো আমরা আসলে কেউ চিন্তাই করি না। আমরা খালি চিন্তা করি মানে
কি করলে এইখানের মধ্যে আমরা এইটার মধ্যে আসলে সীমাবদ্ধ, এটা আসলে বেরিয়ে আসা এটা শুধু আপনি চাচ্ছেন আমি চাচ্ছি এটা হবে না, এটা তো সবাইকে চাইতে হবে। তো এটা আসলে করা অনেক কঠিন, এই জন্য আমি আসলে ধরেই নিয়েছি যে আচ্ছা ঠিক আছে। না, আমার মনে হয় সময় বদলাবে, কারণ কি জানো, মানে যখন এখন অনেক কিছুই তো বদলাচ্ছে, যখন এই যে এআই এর যুগে আসছে না, এখন এআই মিউজিক দিয়ে সব যখন সকলের পেটে টান পড়বে যে হ্যাঁ হ্যাঁ মেশিনে তো সব নিয়ে যাচ্ছে, তখন গিয়ে আবার সে রুটে ফিরতে বাধ্য হবে। আমার মনে হয় যে একটা আচ্ছা বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয় শিক্ষা দেয় যে তুমি অনেক বেশি বার বেড়েছিলে, প্রকৃতির অনেক অসৎ ব্যবহার করেছো, এক্স্যাক্টলি বন্দি করে দিবে আবার ঘরের মধ্যে, তখন করো। তো এটা আসলে আমিও বিলিভ করি যে আই থিঙ্ক হবে কোনো না কোনো সময় একটা পরিবর্তন আসবে। আমার ফেসবুক ফ্যান পেজে যখন আমি মাঝে মধ্যে কোনো গান শেয়ার দিই বা ছবি দিই, সবাই আমার অনেক ফ্যান ফলোয়ার্স আছে যারা লিখে যে আপু আপনাকে আসলে খুব অবহেলা করা হয়, আপনার কণ্ঠটা ইউজ করা হয় না। তখন আমার আসলে মনে হয় যে না, আসলে কয়েকজন মানুষ আমাকে আসলে সত্যি সত্যি ভালোবাসে, তো এদের ভালোবাসা নিয়ে আসলে আমার থাকা। দেখো আমিও শুনি যে আন্ডাররেটেড, ঝিলিক ইজ আন্ডাররেটেড, এই কথাটা শুনতে এটা আমাকে একদম সবার সামনেই আসলে অনেকেই বলেছে যে ঝিলিক ইজ ভেরি আন্ডাররেটেড। তা আবার তোমার এটা কিন্তু একটা রিওয়ার্ডও বটে, সবাই যখন বলছে তুমি ইউ আর, ইট মিন্স তারা চাইছে তুমি কোথায় থাকবে, কিন্তু তোমাকে ব্যবহার করা হচ্ছে না। একদমই তাই, এবং আমি যেখানেই যাই আমি এটা শুনি যে আরে না মেয়েটা এত ভালো গায়, এত এই সেই, কিন্তু আসলে ওর এটা আন্ডাররেটেড। আই ওয়াজ লাইক অ্যাটলিস্ট তুমি মানো তো, এটাই আমার পুরস্কার, এটাই আমার পুরস্কার। এবার বলো সিম্ফনির কথাটা একটু শুনে, ওই যে একবার তোমার একটা ফেসবুকে আমি অবাক হয়ে শুনলাম, এটা আমাদের মেয়ে, এটা আমাদের দেশে, কতটা গলায় শান থাকলে সেটা পারে। ওটা হচ্ছে ইন্ডিয়ার একজন, ডেফিনেটলি আমরা তো ওখানে অনেক কিছু দেখি যেটা কানি অংশ আমাদের বাংলাদেশে কোনো আর্টিস্ট করতে পারে কিনা আমার সন্দেহ আছে। তো সেখানে আসলে আমি খুব পছন্দ করি বা আমি একটু চেষ্টা করি কতটুকু যাওয়া যায়, এটুকুটা চেষ্টা আমার মধ্যে থাকে সবসময়। তখন করোনা চলছিল, সবাই বাসায় বন্দি, তো তখন একজন ইন্ডিয়ার একজন আর্টিস্ট এই গানটা যখন মানে ওই সারগামটা করে দিল, পাঠালো, তারপরে মীর মাসুম ভাই মানে উনি একদম ওপেনলি একটা স্ট্যাটাস দেয় যে এরকম আমাদের বাংলাদেশে কেউ করতে পারবে বলে আমার মনে হয় না। আমি বললাম ওকে, লেটস টেক ইট অ্যাজ এ চ্যালেঞ্জ। অ্যান্ড দেন আমি সাথে সাথে মাইন্ড সেট করলাম যে এটা করতে হবে আমাকে, করে ফেললাম, ফেসবুকে দিলাম, ওনাকে ট্যাগ করে দিলাম যে আছে কিছু মানুষ চেষ্টা করে, শুনে দেখতে পারেন, এটা বলে আসলে আমার ওটা দেয়া। এবং তারপরে তো সে উনি লিখলো যে হ্যাঁ আসলে আমি ভুল ছিলাম, কেউ না কেউ আছে বাংলাদেশে যে যারা করতে পারে, তোমার 3টা গান আমি ফ্রি বাজিয়ে দেবো, এরকম একটা গিফট আমাকে দিল। দেন এটা ওই পর্যন্তই, আমি ভেবেছি একটা গান করে মানে সারগাম করেছি, এটা সবাই শুনেছে। সকালবেলা আমি তখন ঘুম থেকে অনেক দেরিতে উঠি, কোনো কাজ নেই, করোনাতে বাসায়, হঠাৎ করে সকাল 10টা বাজে ফোন, আমার তখন ভোরবেলা ফোন দিয়ে আমাকে অভি ভাই বলছেন যে তুই কি জানিস কি হয়েছে? আমি বলছি না, আমি তো কিছু জানি না। বলে তুই যেটা করছিস সেটা ভাইরাল হয়ে গেছে, মানুষ শেয়ারের উপর শেয়ার করতেছে, রুনা লালা ম্যাডাম শেয়ার দিয়েছে, অ্যান্ড দেন এটা আসলে আরো বেশি মানুষের চোখের সামনে আসে। তো এটা আমি বলবো যে করোনার সময় আমার কিছু কিছু কাজ করার মধ্যে একটা আর কি দুর্দান্ত কাজ ছিল সেটা, এবং ওইটা থেকে আমি তোমাকে বুঝেছি যে তুমি যেন তো শিল্পী নও। এবং সত্যি কথা বলতে ওইটার পরে না একটা আলাদা হাইপ ক্রিয়েট হয়েছে, এটা আমি আসলে স্বীকার করি যে মানুষ আসলে আমাকে আরেকটু অন্যভাবে দেখা শুরু করেছে। বা আমি এখন যেখানে যাই, আমার যে কোনো প্রোগ্রামে অনেক মানে সবাই আসলে মনে করে যে ও আচ্ছা মানে কিছু একটা পজিটিভ নিয়ে আমাকে দেখে, এটা আমার আসলে অনেক বড় একটা পাওয়া। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। আপনার বাবার কি আগে কখনো বুকে ব্যথা হয়েছে? মাঝে মাঝে করতো, কিন্তু গ্যাসের ব্যথা মনে করে খুব একটা গুরুত্ব দিত না। আপনার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, এনজিওগ্রাম লাগবে। থাকুন নির্ভয়ে, আছে হৃদরোগের বিশ্বমানের চিকিৎসা সেবা। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। বাবা আমি তো ভালো হয়ে গেছি। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল মার হৃদয়ের বন্ধু। যখন আপনার পাশে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনি আর একা নন। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। তাহলে এরকমই কাজ কিছু করো না কেন? এরকম কাজ আমি তো এরপর আরো অনেকগুলোই করেছি, কিন্তু ওই যে আমি বললাম যে আমার সীমাবদ্ধ হচ্ছে আমি কতটুকু করতে পারবো, সোশ্যাল মিডিয়াতে দিতে পারবো, এরকম আসলে আমার আরো 2-3টা কাজ করা হয়েছে। সেগুলো আসলে নিউজ অ্যান্ড সোনু নিগম যে পর্যন্ত পৌঁছেছে সেটা নিয়ে নিউজ হয়েছে। সুনা সুনা গানটা আমি ওনার গিয়েছিলাম, তো সেটা আমি যখন আবার র ভয়েসে আমি গিয়ে পোস্ট করেছি, সেটা রুনা লালা ম্যাডাম আবার ওনাকে পাঠান, ওটা নিয়ে আবার আমাদের অনেক মানে মানুষজন খুব অ্যাপ্রিসিয়েট করেছে যে সোনু নিগমজির মতো একজন আর্টিস্ট ঝিলিক লিখে একটা কমেন্ট করেছে বা রুনালা ম্যাডামকে বলেছে যে আপনি যাকে মেন্টরিং করছেন শি ইজ ভেরি গুড। তো এই কথাগুলো আসলে আমার জন্য অনেক ইন্সপায়ারিং। তো এরকম ছোট ছোট কাজটা আসলে আমি ওই অতটুকুর মধ্যেই করতে পারবো, খুব গ্লোবালি যে আমি আসলে প্রেজেন্ট করতে পারবো সেটার জন্য আমার পৃষ্ঠপোষকতা দরকার। আর একটা কথা, তোমার মনে হয় যে যাদের নাম বললা শ্রদ্ধা রুনা লায়লা,
বা আরো যারা আছেন গুণীজনদের সাথে তোমার যোগাযোগ, তাদের কাছে শেখার সুযোগ হয়েছে, তারা কি তোমাকে প্রমোট করেছেন বা প্রমোট করার এরকম তুমি মনে যেমন হয় যে রুনাল তাদের- ম্যাডামের যে বিষয়টা, আমি বলবো যে আমি ওনার কাছে অনেক বেশি কৃতজ্ঞ, কারণ এই সারগাম থেকে শুরু করে এটা পোস্ট করা থেকে শুরু করে ওনার হাতে যতটুকু ছিল উনি চেষ্টা করেছে। অনেক বড় বড় জায়গায় উনি আমার নামও প্রপোজ করেছে, বাট যেটা হয় কি আমাদের বাংলাদেশে তো আসলে বিজনেসটা অনেক বেশি মানুষ চোখে রাখে, মানে ওইটার দিকে বেশি চিন্তা করে যে কি করলে বিজনেসটা ভালো হবে। তো সেখান থেকে না আসলে আমি ম্যাডামের কাছে শুনেছি যে আমি তো আসলে তোমার নাম ওখানে প্রপোজাল দিয়েছিলাম, কিন্তু বুঝোই তো এটা 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 তোমারটা আসলে হয় নাই। তো এই ব্যাপারগুলো আমি আসলে অনেক শুনেছি, বাট ম্যাডাম চেষ্টা করেছেন অনেকবার অনেক জায়গায় আমার নাম দেওয়ার, হয়তো বা হয়ে ওঠেনি বা সামনে হয়তো হয়ে উঠবে আমি জানি না, তবে ম্যাডাম আসলে আমাকে অনেক সাপোর্ট করছেন, এবং তার কারণেই আমার এত দূর আসা সম্ভব হয়েছে। এবং এই যে কয়েকটা মানুষ আমাকে আজকে এত বেশি প্রেস করছে, এটা তার জন্য। এবং আমি যখন লতা মঙ্গেশকরজি যখন বেঁচে ছিলেন তখন তার কাছে আমার কণ্ঠ পাঠানো সেটাও তো তিনি করেছেন। বাহ। তো এটা আসলে আমার কাছে মনে হয় যে উনি ছাড়া তো আমার পক্ষে সম্ভব না। যে মানুষটা কোথাও গেলে শ্রেয়া ঘোষাল থেকে শুরু করে সবাই এসে তাকে পায়ে ধরে সালাম করে, সেই মানুষটা আমাকে নিয়ে এত গর্ব করে বলে যে আমার বাংলাদেশের মেয়ে, আই এম মেন্টরিং হার, এটা উনি যত প্রাউড নিয়ে বলে, আমার কাছে মনে হয় যে আমার অনেক অপূর্ণতা আছে, বাট এগুলো আসলে আমাকে অনেক বেশি খুশি দেয়, অনেক বেশি ইন্সপায়ার করে। আমার কাছে মনে হয় এই আমার লাইফে আর কি দরকার। একদম। এবার চলো সেরা কণ্ঠতে ফিরে যাই। ওকে, এই এক সেরা কণ্ঠতে তো অনেক শিল্পীরা এসছেন, অনেক শিল্পী বেরিয়েছে, সেক্ষেত্রে কি তুমি মনে করো তোমার সাথে প্রপার জাজমেন্টটা তারা করছে? আই থিঙ্ক না, আমার কাছে মনে হয় এটা আমি আসলে শুধু যে এখন বলছি তা না, আমি সেই অনেক আগে থেকেই বলে আসছিলাম যে আমি জানি না কেন আসলে এতটা কি বলে ওটাকে পার্থক্য করে দেখা হয় কেন, আমি আসলে জানি না। তো আমি যখন 2008 সালে চ্যাম্পিয়নটা হলাম, আমি তখন ক্লাস 9-এ পড়া ছোট্ট একটা মেয়ে, এবং দেশ বিদেশ দাপিয়ে বেড়াচ্ছি, গান গেয়ে বেড়াচ্ছি চ্যানেলের মাধ্যমেই, যেহেতু সেখানে আমার সেরা কণ্ঠের চ্যাম্পিয়ন হওয়া। বাট সামহাও আমার কাছে মনে হয় কি হয়তো বা আমার জন্য ওরা আরেকটু কিছু করতে পারতো, বা আমি চ্যানেল লাইকে তো আমার নিজের পরিবার মনে করি, এবং সেখানে আমার অনেকগুলো কাজ করার সুযোগ হয়েছে, কিন্তু যেটুকু করেছি এটা আসলে কিছুই না। আমার কাছে মনে হয় আরো হয়তো বা আমি কাজ করতে পারতাম। সো আই থিঙ্ক এখানে একটা কমতি আমি ফিল করি বা আমি বলি, এবং আমি তাদের সামনেই বলি সবসময় যে আমি হয়তো আরো ডিজার্ভ করতাম। চলো তাহলে আমরা সেরা কণ্ঠে যে গানটি গিয়ে তুমি চ্যাম্পিয়ন হলে সেই গানটা শুনি। সেটা কণ্ঠে তো আসলে অনেকগুলো আমাদের রাউন্ড ছিল, এবং এক একটা রাউন্ড এক এক রকম, এবং লাস্ট যেটা ছিল হচ্ছে ফোক গান দিয়ে আমরা আমাদের গ্র্যান্ড ফিনালে করেছি। তো সেইখানে গান যখন চুজ করা হচ্ছিল, তো তখন আমাকে বললো যে তুমি তো রংপুরে তোমার জন্ম, তুমি তাহলে ভাওয়াইয়া গাও। তো তখন আসলে আমি চিন্তা করলাম যে আচ্ছা ভাওয়াইয়া একটু কিন্তু কঠিন, বেশ উপরে গাইতে হয় এরকম একটা ব্যাপার স্যাপার। আমি চিন্তা করলাম যে এতগুলো রাউন্ড, এত গলার কারুকার্য যদি গান গিয়ে আসলাম, এখন এসে গ্র্যান্ড ফিনালেতে মানে আদৌ মানুষ আমার কণ্ঠে পছন্দ করবে কিনা আমি জানি না। তো আমি ওদিন খুবই হতাশ ছিলাম যে হবেই না বোধহয়। তার উপরে যে ট্র্যাকটা বানানো হয়েছিল সেটা আমার স্কেল যেটা আমার মেইন ছিল তার থেকে আরো 4 স্কেল উপরে, মানে আমি টেনশনে ওদিন মানে কি করব আমি আসলে জানি না। তো যাই হোক, খুব ভালো গেছিল এবং খুব সবাই পছন্দ করেছে। তো ভাওয়াইয়া গানটা আমি তাহলে একটুখানি শোনাচ্ছি, যে গানটা দিয়ে আমার শেষ হয়েছে সেরা কণ্ঠের আয়োজনটা। ও কি হিও বন্ধু কা জল ভ্রমরারি, কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও রে। ও কি হিও বন্ধু কা জল ভ্রমরারি, কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও রে। বাহ। জীবনে কখনো বেসুরো গান গেয়েছো মনে পড়ে? যাই হায় কি বলবো। হয়েছে এরকম, আসলে স্টেজে অনেকবার হয়, এটা আসলে না বললে খুবই খারাপ হবে, বাট আমি চেষ্টা করি একদমই প্রপারলি সুরে গাওয়ার, এবং আমার কাছে একটু বেসুরো হওয়া মানে আমার দিন ও দিন খুব খারাপ যায়, এবং আমি একদম মানে আমি নিতেই পারি না, কারণ আমি অনেকগুলো লাইভ, যেহেতু আমাকে লাইভে অনেকে ডাকে এবং ভালোবেসে আমাকে ডাকে, আমার প্রচুর লাইভ করা হয়,
তো সবগুলো চ্যানেল আমায় ভালোবেসে খুব ডাকে। তো সেখানে গিয়ে আমি গানগুলো চেষ্টা করে একদম A to Z কোনোটা যেন বেসুরো না হয়, তার মধ্যে থেকে 2-1টা কিন্তু একটু স্লিপ কেটে যায়। তো সেটা নিয়ে আমি খুব টেনশনে পড়ে যাই, মানে এটা কেন হলো। তো সবাই লাগে একটু তো হতেই পারে, এটা লাইভ পারফরমেন্স। আমি কেন হবে, এটা হওয়া যাবে না। তো আসলে আমার কাছে মনে হয় যে সুরে না থাকলে তো হয় না, এটা সুরে থাকতে হবে। তো হ্যাঁ, বিশুদ্ধ একটু একটু তো মাঝে মধ্যে। এই প্রজন্মের শিল্পীদের মধ্যে কার গান তোমার ভালো লাগে? জানি বলা কঠিন, কার শত্রু হয়ে যাও আবার, এটা সত্যি কথা। এই প্রজন্মের তবে তোমাকে আমার বোল্ড মনে হয়। হ্যাঁ, এই প্রজন্মের মধ্যে আমার খুব ভালো লাগে গায়কী, এই যে সুরের কথা যেহেতু আসলো বা সুন্দর করে গলার কাজ দিয়ে গাওয়ার একটা বিষয়, সেটা হচ্ছে লুইপা। ও খুব ভালো গায়, ওর গায়কী আমার খুব ভালো লাগে। এবং আমাদের যেটা হয় যে আমরা মাঝে মধ্যে আড্ডায় বসি, হয়তো বা সাব্বির ভাই গিটার বাজাচ্ছে, আমরা গান গাইছি, আমরা কিন্তু মানে একটা ওটাকে কি জানি বলে, মানে একটার পর একটা গাওয়ার যে একটা বিষয়, ও একটা কাজ করছে, আমি একটা কাজ করছি, ওর সাথে আমার ওটা খুব জমে, আমার খুব ভালো লাগে। তো আমার কাছে তখন আমার মনে হয় যে শি ইজ আ ভেরি ট্যালেন্টেড সিঙ্গার। এবং ওর গায়কী আমার বলতে তুমি এবং লুইপাকে যখনই আলাপ আলোচনা আসে, আমি বাকিদের কথা বলছি না, তোমার কথাটা এবং লুইপার কথাটা কিন্তু আসে, যে দুজন একদম জেনুইন, যে কণ্ঠ সেধে রেয়াজ করে এবং ক্লাসিক্যালের বেসটা নিয়ে যে গান করার একটা ব্যাপার আছে। আমি এটা আসলে অনেক ইন্টারভিউতেই বলেছি যে আমার খুব পছন্দের এই যুগের যদি কেউ হয়, আমি বলবো যে লুইপা খুব ভালো গায়, প্রচন্ড ভালো গায়। চলো আমরা কিছু ঝটপট উত্তর চাই তোমার কাছে, তারপরে একটা ভয়ের কিছু নেই, সবই গান ভেরি ব্যাড এট দিস। ওকে, লেটস ট্রাই। কখনো কি নিজের গান শুনে আবেগপ্রবণ হয়েছো? হ্যাঁ, স্মৃতি আছে এরকম? আমার মনে আছে, আমি একটা গান গেয়েছিলাম, আমার প্রথম অ্যালবামেরই গান, তৃতীয় অ্যালবামের গান, এবং তখন আমার মাত্র ব্রেকআপ হলো। তো একটা গান ছিল, গানটা ওরকমই একটু স্যাড গান। তো গানটা শুনে আসলে জানি না, ওই গানটা শুনলে আমার এখনো মনে হয় স্মৃতিটা আবার এখন শুনে আবার একটু কাঁদনা হয়। আচ্ছা, সন্দীপ ভাইয়ের কম্পোজিশন আর রবিউল ইসলাম জীবন ভাইয়ের লেখা। তোমার জন্য এই গান, তোমার জন্য অভিমান, তোমার জন্য সব প্রেম, আমার যত পিছুটান, আমি তোমার জন্য মেঘে মেঘে ভেসে যাব, যদি যাও আবার মুঠো মুঠো রোদ হব, তোমার জন্য এই গান। এত হৃদয় ভরা যার আবেগ তাকে কি করে ছেড়ে যায় মানুষ? আমার মনে কি জানো, আমাদের শিল্পীদের মানুষ বোঝে না। এটা দিস ইজ ভেরি ট্রু। মানে আমরা যে পরিমাণের ইমোশনাল বা যেই চিন্তাধারা সবটা দিয়ে ভালোবাসি, আমি সামহাও এটা চিন্তা করে দেখেছি যে আসলে কেন বোঝে না। এটা জানি না, এত নিষ্ঠুর কেউ কি হয় নাকি, বাট হয়, ইট ইজ ট্রু। আমরা যে সবটা দিয়ে ভালোবাসি বলেই আমাদের উপেক্ষাটা করা সহজ হয়, এটা ঠিক। আর এইরকম একটা জায়গা থেকে বের হয়ে আসাটাও কিন্তু আমার অ্যাটলিস্ট অনেক সময় লাগে। কোনো একটা জায়গা থেকে যদি এরকম কোনো জায়গা থেকে বের হতে হয়, আমি পারি না তা না, আমি যদি চিন্তা করি, না আমি পারি না, ঝিলিক তুমিও পারো না, নাহলে এতদিন পরেও তোমার চোখের কোনো জল জমতো না। আমরা পারি না, আমরা শিল্পীরা পারি না। আসলে এটা এত স্ট্রং দেখার কোনো লাভ নাই। আমিও শিল্পী, তুমিও শিল্পী, আমরা জানি আমরা কতটুকু, আমাদের সীমাবদ্ধতাই ওখানে আমাদের আবেগ। বাথরুমে গান করো? হ্যাঁ, এখনো হয়। এখনো আমার যখন কোনো গান মাথায় ঢুকে, ওয়াশরুমে আছি, গান গাইছি, শাওয়ার নিচ্ছি, গান গাচ্ছি, চলে এটা। যদি একদিনের জন্য তোমাকে অন্য কোনো শিল্পীর পোশাক পরে দেওয়া হলো, তুমি কোন শিল্পী হতে চাইবে? অন্য পোশাক যদি পরতে হয়, একদম ধরো তুমি অন্য শিল্পী হতে চাও, তুমি ঝিলিক নও, তুমি ওই শিল্পীটার ক্যারেক্টার হতে চাও, তুমি ওই রকম শ্রেয়া ঘোষাল। ওনার আমার এত ভাল লাগে, ওনার এত রিলস আমি দেখি, ওনার শোয়ে যেগুলো করে উনি লাইভ পারফরমেন্স, না অবাক হয়ে তাকা থেকে একটা মানুষ কিভাবে এত ভালো গায়, এত অডিয়েন্সের সামনে গলাটা কি একটু কাঁপে না, তার মানে কি পরিশীলিত, মানে একটা সুর এদিক সেদিক হয় না, সুন্দর ডান্স করছে, গান গাইছে, আসলে ওটা গড গিফটেড, একদম গুজবাম্প হয় আমার ওনার পারফরম্যান্স দেখলে। শিল্পী না হলে কি হতো ঝিলিক?
এত ছোট বয়সে গানে ঢুকে গেছি যে আসলে চিন্তা করার সুযোগ পাইনি। আমার মনে হয় আমি টিচার হতাম ও কোন একটা সাবজেক্টের। আচ্ছা, তোমার জীবন নিয়ে যদি সিনেমা হয়, নায়কের ভূমিকায় কাকে নেবে? বাংলাদেশ থেকে চুজ করতে হবে। না তো সবাই রাগ করবে, কষ্ট পাবে যে এমনিতেই দেখো, এমনিতেই প্রেমিক পালিয়ে যায়, এরপর যদি নায়কও যদি বাংলাদেশ থেকে না নাও কি হবে বলো? বাংলাদেশে যদি হয় আমার খুব পছন্দ, যেমন আরিফিন শুভকে আমার খুব ভালো লাগে, শুভ ভাইয়ের অ্যাক্টিং। সিয়াম ভাইকে আমার খুব পছন্দ। মানে আমি আমার এমনিতেই সিনেমায় গান হয় কম, আরো কিন্তু আসবে না, দেখবো, কোনো সমস্যা নেই। না আমি অনেকেই হয়তো এখন যারা দেখবে এটা বলবে যে আরে তুমি মেগা স্টারের নাম নিলে না, মানে হাউ ক্যান ইউ ডু দ্যাট। একদমই তাই বললাম, আই ক্যান ডু ইট। আচ্ছা চলো, অনেক সুন্দর সময় কাটলো ঝিলিক, অনেক ভালো লাগলো। আমার প্রত্যাশা নিশ্চয়ই পৃথিবীতে কে আছে কে নাই তার থেকে বড় কথা উপরে একজন আছেন, অবশ্যই। তিনি সততা দেখেন, চেষ্টা দেখেন, শ্রম দেখেন, পথ দেখেন, ধৈর্য শক্তিও দেখেন। নিশ্চয়ই সেই জায়গায় আছে না যে দেরি হবে কিন্তু আন্ধের না, আলো একদিন আসবে। যেদিকে জীবনের সেই আলোর প্রত্যাশায়, এবং অনেক সুন্দর একটা জীবন তোমার হবে, পারিবারিক জীবন, আমি বলবো শিল্পী জীবন থেকে সবকিছু মিলে একদিন, মানে তুমি যে 1 নম্বর নামটা যদি ঝিলিকের হয়, সেই প্রত্যাশাটাই করব আজকের আসর থেকে। তুমি ভালো থাকো, অনেক দোয়া রইলো তোমার জন্য। একটা গান শুনবো, আমি বিদায় নিয়ে আসছি। আমার এক এক সময় এক এক রকম সময় কাটে, আজকের সময়টা কিন্তু একটা মিশেল কেটেছে, কখনো একটু আবেগ আপ্লুত হয়েছি, কখনো উল্লাস করেছি, মানে দারুণ একটি সময় কেটেছে আমার ধারণা আপনাদেরও কেটেছে। আবার দেখা হবে সামনে একজন শিল্পীর সাথে। এখন ঝিলিকে গান শুনতে শুনতে বিদায়, টাটা। শেষ একটা গান অবশ্যই গাইবো, তার আগে একটু বলে নিতে চাই আজকে আমি যে মানুষের সাথে বসলাম, মানুষটাকে আমার ভীষণ পছন্দের, এবং সঙ্গীত শিল্পী বা একটা শিল্পীর যেই গুণগুলো থাকা উচিত প্রত্যেকটা গুণ আমি আপনার মধ্যে দেখি, এবং আমার খুব ভালো লাগে যে এটা বলে বাসায় আসলাম যে আজকে আমি অনিমা দির সাথে, মানে এটা খুব ভাল লাগছে আমার বলতে। আব্বু খুব খুশি হলো যে ও তাই, হ্যাঁ। তো আমি আসলে খুবই অনার্ড যে আমি আজকে আপনার সাথে বসে এতগুলো গল্প করলাম, নিজের কিছু মনের কথা বললাম, কারণ একজন শিল্পী আরেকজন শিল্পীর কাছে মনের কথাগুলো প্রকাশ করে যে আনন্দটা পায় এটা আসলে অন্য কারো কাছে পায় না। এবং আমি আশা করি আপনি অনেক ভালো থাকেন, অনেক অনেক গান আমরা আপনার মুখে শুনি। আমার পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক ভালোবাসা, দোয়া, কৃতজ্ঞতা। আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং শেষ গানটা আমার দর্শকদের জন্য আমি আমার জীবনের প্রথম মৌলিক গান যেটা কৃষ্ণচূড়া, সেই গানটাতে শেষ করছি। দেখো ওই কৃষ্ণচূড়ায় রং লেগেছে, বন বনানি আজ সেজেছে, ওই 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 হই। দেখো আজ রামধনু রং ছড়িয়ে দিয়ে ওই নীল আকাশ আজ সেজেছে, ওই 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 ওই। আমারে মন ময়ূরে নেচে ওঠে তালে তালে সুরে সুরে, যেন আজ ইচ্ছে করে সব কিছু ভুলে ছুটে যাই সুদূরে। কি যে কি হলো লাগে ভালো যা দেখি দু চোখে, আহারে। দেখো ওই কৃষ্ণচূড়ায় রং লেগেছে, বন বনানি আজ সেজেছে, ওই 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 হই। দেখো আজ রামধনু রং ছড়িয়ে দিয়ে ওই নীল আকাশ আজ সেজেছে, ওই 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 ওই।